আর্থিক সংকটের মধ্যেও বড় বাজেট দিতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরামর্শক সভায় তিনি বলেছেন যে অর্থনীতিকে টেনে তুলতে এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেছেন যে সদিচ্ছা সত্ত্বেও ব্যবসায়ীদের কর সুবিধা দিতে পারবে না সরকার, তবে খরচ কমাতে দূর করা হবে সমস্ত প্রতিবন্ধকতা। আরো জানাচ্ছেন রুহুল আমিন। বাজেটের আগে ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে খোলামেলা মতবিনিময়ে যৌথভাবে এই আয়োজন করে এফবিসিসিআই ও এনবিআর। প্রধান অতিথি হিসেবে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের কথা শোনেন অর্থমন্ত্রী। জানান, বর্তমান সংকট থেকে অর্থনীতিকে টেনে তুলতে বিকল্প নেই বড় বাজেটের, ফলে তা ছাড়াতে পারে 9.25 লাখ কোটি টাকা। বলেন, চলমান বাস্তবতায় কঠিন হবে কর ছাড় সুবিধা অব্যাহত রাখা। আপনি যদি অর্থনীতিতে গ্রোথ সৃষ্টি করতে না পারেন, আপনার বিনিয়োগও আসবে না বাংলাদেশে, এবং গ্রোথও আসবে না, এবং আপনার নাগরিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে পভার্টি লেভেলে যে জায়গায় চলে গেছে, দারিদ্র সীমার অনেক দিকে চলে গেছে, এটা যদি আমরা মিটিগেট না করি এক্সপেন্ডিচারের মাধ্যমে, বাজারে তো ডিমান্ড ক্রিয়েট হবে না। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন। যে এখন বিনিয়োগগুলো করতে যাচ্ছে বর্তমান সরকার, আমরা ক্রাইটেরিয়া করেছি কোথায় বিনিয়োগ করব। ইজ দেয়ার এ ভ্যালু ফর মানি? অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে দূর করা হবে সব প্রতিবন্ধকতা। এ সময় চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। আশ্বাস দেন দুর্নীতি কমানোর। এছাড়া রপ্তানিতে সব খাতকে সমান সুবিধা নিশ্চিত করার কথাও জানান অর্থমন্ত্রী। কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। যেমন পোর্টের কথা, এই যে একজন বলেছে পোর্টে 40% বৃদ্ধি করেছে, আমি এটার বিরোধিতা করি। এটা সঠিকভাবে বলছে। ওটা কোন হিসাবে তারা 40% তাদের ওখানে হ্যান্ডলিং কস্টের উপর বাড়িয়েছে? কোনো কারণ নেই। এটা এইরকম চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্টে যে এই পোর্টে যে দুর্নীতি হয়, পোর্টে যে কস্ট অফ ডুইং বিজনেস যায়, আপনি এটাকে অ্যাড্রেস করেন। আমরা এইগুলোর সমাধান ইমিডিয়েটলি আপনাদেরকে দিচ্ছি। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের ঋণ ব্যবস্থাপনা সক্ষমতার উন্নয়নে বাড়াতে হবে কর আদায়। এ সময় জুয়েলারি শিল্পের অনিয়ম বন্ধের কথাও বলেন তিনি। দৃশ্যমান অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি। অর্থনীতি ঘুরে দাঁড়াতে বছর দুয়েক সময় লাগতে পারে বলেও জানান অর্থমন্ত্রী। রুহুল আমিন, ৭১, ঢাকা। সরকারের বিদ্যমান ব্যবস্থার কারণেই চুরি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। এনবিআর ও এফবিসিসি আয়োজিত পরামর্শক সভায় এমন অভিযোগ করা হয়। বলেন যে কর কাঠামো থেকে শুরু করে ব্যবস্থাপনা সবখানে ব্যবসায়ীরা জিম্মি। অনুষ্ঠান শুরুর মাঝপথে অর্থমন্ত্রীর অনুষ্ঠান ত্যাগ করার খবরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এ সময় বাজেট ঘিরে নানা দাবি দাওয়া তুলে ধরেন তারা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বাজেটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজনে হঠাৎই শুরু হয় উত্তেজনা। স্যারদেরকে চলে যেতে হবে। স্যাররা চলে যাওয়ার পরে আমরা আমাদের আলোচনাটা অব্যাহত রাখবো। আপনাকে একটু থামাই প্লিজ, শুনেন। আপনারা যদি এত সময় স্বল্প থাকে, আজকে আয়োজন করা দরকার ছিল না। অনুষ্ঠান শেষ না করেই চলে যাবেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী। এমন খবরেই অস্বস্তিতে ফেটে পড়েন ব্যবসায়ীরা। অভিযোগ করেন, সরকারের কাছে গুরুত্ব পায় না তাদের দাবি দেওয়া। আপনি এতগুলো ব্যবসায়ীকে ডাকছেন, ফর্মালিটি যদি মেনটেন করতে হয়, শুধু ফর্মালিটির জন্য এত কষ্ট করার দরকার নেই। অবিলম্বে এফবিসিতে ইলেকশন দেন, অথবা আমাদের একটা ব্যবসায়ী প্রতিনিধি দেন। আপনি সরকারি আমলা যদি দেন, তাহলে আমলা দিয়ে দেশ চালান। আপনারা কেন এখানে আছেন? বাজেটের আগে এনবিআর এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই পরামর্শ সভা, যেখানে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। বলেন, চলমান ব্যবস্থার দুর্বলতার কারণেই চুরি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার। আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। এ সময় মূল্যস্ফীতি সহ সার্বিক দিক বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা ও সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণের দাবি জানায় এফবিসিসিআই। একই সাথে শুল্ক সংক্রান্ত জটিলতা কমানোর দাবিও জানায় তারা। আর আগামী বাজেট যাতে শাস্তিমূলক না হয়ে ব্যবসা সহায়ক হয় সে দাবি জানায় এমসিসিআই। এনবিআরকে কিন্তু সবাই ভয় পায়। অনেকে কিন্তু প্রশ্ন করে যে কর আমরা কেন দিব।
আমরা তো কোনো বেনিফিট পাচ্ছি না আসলে। আমরা যদি সেফটি সিকিউরিটির কথা চিন্তা করি সেখানেও দেখি না। আমরা যদি এডুকেশন ইনস্টিটিউশন খেয়াল করি সেখানেও কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের বিনীত নিবেদন, আগামী বাজেট যেন শাস্তিমূলক না হয়ে বরং সহায়তামূলক হয়। জ্বালানির বাড়তি দাম সংকট বাড়াবে বলে আশঙ্কা করে বলা হয় বাজেটে দরকার সঠিক নীতি সহায়তা। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতেও চান কার্যকর উদ্যোগ। 30,000-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে 10,000-এর নিচে চলে এসছে এবং টাকার মূল্য পতনের কারণে মানুষ মধ্যবিত্তরা কিনতে পারছে না। আরেকটা গ্রুপ যারা ওয়েল অফ ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে, টাকাটাও তারা লুকিয়ে রেখেছে। আপনারা ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান এবং ডাইরেক্ট ট্যাক্সের পরিধিটাকে বাড়ান দয়া করে। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী। ব্যবসার সমাধানগুলো সারা বছর ধরে দিতে হয়। মইনুল হাসান, ৭১, ঢাকা। এই মুহূর্তে দেশের কৃষি, পোশাক, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি সহ বেশ কিছু খাতে বিনিয়োগের দারুণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সুশাসন ও নীতির অনিশ্চয়তায় আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা। নতুন সরকারের প্রথম বাজেটকে সামনে রেখে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। তার মতে ব্যবসার পরিবেশ উন্নয়নের গুরুত্ব দিতে হবে সরকারকে। এ সময় বিজিএমএ সভাপতি বলেছেন, নিরবচ্ছিন্ন মানসম্মত গ্যাসের অভাবে ম্যানমেড ফাইবারে বিনিয়োগ আসছে না। আবার বন্দরের অব্যবস্থাপনা, দুর্বল সড়ক যোগাযোগ এবং এলডিসি গ্র্যাজুয়েশনও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে ইউরোপিয়ান চেম্বারের চেয়ারপারসন বলেছেন যে যত দ্রুত সম্ভব ইউরোপের সঙ্গে বাংলাদেশের এফটিএ সম্পন্ন করা দরকার, এতে রপ্তানি ও বিনিয়োগের গতি আসবে। এ সময় আমলাতান্ত্রিক হয়রানির বিষয়টিও তুলে ধরেন ব্যবসায়ীরা। Mainly energy, Dhaka-Chittagong road should be expressway, the efficiency of Chittagong port, and we have to have very important negotiation going on, which is LDC graduation deferment. During that great 18 months, we actually did maybe less than 10% of that. But now is the time to roll out a national 3-year or 5 years investment climate reform program. 8 বছরে পৌনে 11,000-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। কোনো বিজ্ঞপ্তি, এমনকি লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই এসব লোক নেওয়া হয়েছে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংকের নিজস্ব এবং এক অডিট প্রতিবেদনেও। এতে বলা হয়েছে যে এসালম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই এই অনিয়ম শুরু হয়, যাকে অনিয়মের চূড়ান্ত উদাহরণ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশব্যাপী 400 শাখা নিয়ে পরিচালিত এই ব্যাংকে রেমিটেন্সও আসে সবচেয়ে বেশি। কিন্তু 2017 সালে এসালমের কবজা যাওয়ার পর থেকে জোরালো হয় নানা অনিয়ম, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল নিয়োগ প্রক্রিয়া। একাধিক সিএফআরমের অডিট এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় 2024 সালের 31 আগস্টে ব্যাংকের কর্মী ছিল 21,500-এর উপরে। এর মধ্যে 2016 সালের 1 মে থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় 11,000-এর বেশি, যার মধ্যে 10,366 জন ছিল সরাসরি নিয়োগ, অর্থাৎ নেওয়া হয়নি কোনো পরীক্ষা কিংবা যাচাই করা হয়নি যোগ্যতাও। আর 8,500-এর জন্য দেওয়া হয়নি কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও। এ কাজকে বৈধতা দিতে পরিবর্তন আনা হয় মানব সম্পদ নীতিমালায়, যেখানে জরুরি প্রয়োজনে সব নিয়ম শিথিল করার ক্ষমতা দেওয়া হয় এমডি ও সিইওকে। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে নিয়োগ অভিযোগ নিয়ে তদন্ত করছে। তদন্তে যদি তাদেরই যে পলিসি তার গ্রস ভায়োলেশন দেখতে পায়, অবশ্যই সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিবি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় 5,000-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন 2019 সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র 36 জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় 52 জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা।
ফলে মাত্র ৮ বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা ২০ বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত ২৯০০ কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। এইভাবে মব প্রেশার দিয়ে সিদ্ধান্ত আদায় করে নেয়া, এটা তো শুধু বর্তমানের বিষয় না, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি করে। কাজে আমরা তো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি, এটা তো আস্থা ফিরিয়ে আনতে কোনো রকম অবদান রাখবে না, বরং আস্থার ঘাটতি বাড়াতে পারে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিশেষ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তাতে অস্বীকৃতি জানায় ৫,০০০ কর্মকর্তা, যাদেরকে শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো ভোজ্য তেলের দাম, ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা আর খোলা ১৮০ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেলের দাম সমন্বয় নিয়ে বৈঠকের পরে তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক বাজারে আগে থেকে বাড়তি ছিল এই দাম, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার দাম বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত দেয়নি। জানান, দাম কমলে স্থানীয় পর্যায়েও সমন্বয় করা হবে। এ সময় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল জানিয়েছেন যে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, তবে এই দাম বাড়ানোর পরও লোকসান গুনতে হবে, তাই ঈদের পর আবারও সমন্বয় করার অনুরোধ জানিয়েছেন তিনি। বোতলজাত ১৯৯, আগে ছিল ১৯৫। বোতলজাত যে তেল বিক্রি হয় সেখানের মধ্যে মূল্যের কম বেশি করার কোনো সুযোগ নাই, সেটা তো বোতলের গায়ে লেখা থাকে। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরও বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবারে খুব কনসার্ন, তো যার জন্য আমাদের এই বিষয়ে কিছু বলার নাই। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। বৈশ্বিক জ্বালানি উৎপাদকদের সংগঠন ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। কোটা নিয়ে সৌদি আরবের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব, অর্থনৈতিক স্বার্থ ও কৌশলগত রাজনীতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে ক্ষতির মুখে পড়বে ওপেকের অন্য সদস্য রাষ্ট্রগুলো। আরো জানাচ্ছেন নুসরাত মৌমি। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যার পেছনে রয়েছে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, উৎপাদন সীমা নিয়ে অসন্তুষ্টি এবং কৌশলগত রাজনীতি। ইরান যুদ্ধের এই সময়ে যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় এক ধাক্কা, এতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে। তেলের উৎপাদন সীমা বা কোটা নির্ধারণ নিয়ে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দ্বন্দ্ব দীর্ঘদিনের। অভিযোগ, কোটায় অতিমাত্রা সুবিধা ভোগ করে সৌদি আরব, ফলে বঞ্চিত হয় ওপেকের অন্য সদস্য দেশগুলো। তথ্যমতে দৈনিক ৪০ লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা নিয়ে জোটের দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আরব আমিরাত। আগামী বছরে এর সক্ষমতা ছাড়াতে পারে ৫০ লাখ ব্যারেল, অথচ কোটা মেনে দেশটিকে উৎপাদন করতে হয় ৩৫ লাখ ব্যারেল, যা দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলছে দেশটির অর্থনীতিকে। মূলত চাহিদা অনুযায়ী উৎপাদন নিয়ন্ত্রণ করে দাম স্থিতিশীল রাখাই ওপেকের প্রধান উদ্দেশ্য। শক্তিশালী একটি সদস্য দেশ বের হওয়ায় এই নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হয়ে যাবে। অন্যদিকে নিজের ইচ্ছামতো তেল উৎপাদন ও রপ্তানি করে বাজারকে প্রভাবিত করতে পারবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ওপেক দুর্বল হলে তেলের বাজারে প্রভাব বাড়বে যুক্তরাষ্ট্রের, ফলে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তার পাশাপাশি দেখা দিতে পারে অস্থিরতা। এতে লাভবান হবে আমদানিকারক দেশগুলো, আর সবচেয়ে ঝুঁকিতে পড়বে ওপেক বাকি সদস্যরা। অন্যদিকে ইরান যুদ্ধে ২,৫০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় আমিরাত। এ সময় পাল্টা হামলায় সৌদিকে পাশে চায় দেশটি, কিন্তু বড় ক্ষতির আশঙ্কায় রাজি হয়নি রিয়াদ। ফলে জোট ছাড়ার শর্তে ওপেক বিরোধী যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা ও বিনিয়োগ আশা করছে আবুধাবি। তথ্যমতে ২০২৫ সাল পর্যন্ত মোট উৎপাদিত জ্বালানির ৫০% ওপেকের নিয়ন্ত্রণে ছিল। সংযুক্ত আরব আমিরাত জোট ছাড়ায় যা নেমে আসবে ৪৫%। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।